ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। রাজার নির্দেশ হলো এবং সেই রাজার নির্দেশে নাকি পেয়াদা নেমে পড়লো রাজধানীর বাজারে। ঢাল তরোয়াল নিয়ে চললো প্রবল জুলুমবাজি। 3 গুণ সুদে নাকি রাজকর আদায় করতে হবে, আর অনাদায় মুহূর্তের মধ্যে ভেঙে দেওয়া হবে দোকান। হাঁড়ি কুড়ি হোক বা মন্ডা মিঠাই, চাল ডাল শস্য, 8 বছর হোক বা 80, রাজার নির্দেশ। আর পেয়াদা ভারী ভয়ঙ্কর। রাজ পেয়াদার ঘোড়ার খুর রেয়াত করলো না কাউকেই। ভাঙা হাটে এক বুক হাহাকার নিয়ে সবাই ঠিক করলো রাজ দরবারে গিয়ে তাদের কষ্টের কথা জানাবেন খোদ মহারাজকে। অবশেষে মহারাজের দেখা পাওয়া গেল। গুরু গম্ভীর মুখে সব শুনলেন রাজা নিজে। আর তারপর ভরা সভায় তার প্রজাদের সামনে ডেকে পাঠালেন রাজ পেয়াদাদের। সর্বসমক্ষে চিৎকার করে ভর্ৎসনা করলেন, বললেন, জানো না তোমরা এ রাজ্যের সমস্ত মানুষ, সব প্রজা আমার হৃদয় জুড়ে থাকে। এত বড় সাহস তোমাদের, আমার রাজ্যে থেকে আমার রাজ্যের প্রজাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করছো। এই না বলে রাজা দূর দূর করে বার করে দিলেন রাজ পেয়াদাদের। তার সঙ্গে প্রজাদের সামনে সেই রাজদরবারে সেনাপতি আর মন্ত্রী শান্ত্রীদেরও কড়া বার্তা দিলেন, কেউ যেন পর থেকে কোনো প্রজার সঙ্গে দুর্ব্যবহার না করে, গায়ে হাত না তোলে, দোকান যেন ভাঙা না হয়। নিজ চোখে সব দেখে শুনে প্রজারা রাজাকে অনেক আশীর্বাদ করে চলে গেলেন। গোটা রাজদরবার তখন শান্ত। ভয়ে ভয়ে শেষ পর্যন্ত বিদূষক প্রশ্নটা করেই ফেললেন। ইনিয়ে বিনিয়ে বললেন, মহারাজ তাহলে আর আজ থেকে সব কট্টর মাফ হয়ে গেল? রাজা গোফে হাত বুলিয়ে বললেন, আরে দূর, ও হলো গিয়ে কথার কথা। প্রজা যদি ভুল বোঝে তাহলে বিদ্রোহী হয় না, এটাও জানো না? কয়েকদিন বাদ দিয়ে ধীরে ধীরে আবার করা দিয়ে শুরু করে দিও, কেমন? কি বুঝলেন? আসলে হিন্দিতে একটা কাহাবত আছে, হাতি কা দিখানে কা দাঁত আলাগ হ্যায় আর খানে কা দাঁত আলাগ। যেমন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী সবার সামনে, প্রেসের সামনে, মানে বলা ভালো অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে, মুখ্যমন্ত্রী খুব বকে দিলেন দলের A to Z সবাইকে, যাকে বলে কড়া দাওয়াই। আর এত বকে দিলেন, এত ভুল ধরলেন এবং এত কড়া বার্তা দিলেন, তারপর আজ পুলিশ থেকে শুরু করে কাউন্সিলর সবাই কোমর বেঁধে নেমে পড়লো কি জন্য? না হকার উচ্ছেদ করতে। যদি মুখ্যমন্ত্রীকে শুধুমাত্র ফুটপাত খালি করতে বলেছিলেন না, বোধ হয় আরো অনেক বার্তা দিয়েছিলেন, কিন্তু সবাই কোমর বেঁধে নেমে পড়লেন। বিভিন্ন জায়গাতে ফুটপাত খালিও হয়ে গেল। কোথাও কোনো বিদ্রোহ নয়, কোথাও কোনো বাধা নয়, কোথাও কোনো অনশন নয়, প্রতিবাদ নয়, কিচ্ছু নয়। কোনো প্রতিবাদ ছাড়া কোনো বাধার মুখে পড়তে হয়নি কাউকে, পুলিশকে। আরামসে কাজটা হয়ে গেল, যেন দুম করে দেখে মনে হবে একটা সাজানো চিত্রনাট্য। সবটা যেন স্ক্রিপ্টেড, আগে থেকেই সাজানো গোছানো লেখা। সত্যি কি হকার উচ্ছেদ চাইছে পুরসভা? সত্যি কি চাইছে পুরসভার ফুটপাতগুলো দখল মুক্ত হোক? নাকি কোথাও এর আড়ালে রয়েছে অন্য কোনো প্ল্যান, অর্থাৎ জবর দখলের মাস্টার প্ল্যান? অর্থাৎ কোথাও এই ঘটনাগুলো ঘটানোর পরে আরো বেশি করে কোথাও কাটমানির জায়গা তৈরি হবে, আরো বেশি করে কোথাও জবরদখল চলবে। সামান্য একদিন বা সামান্য 2 দিন 3 দিন ধরে দখল মুক্ত করার যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কি সারা বছর জারি থাকবে? নাকি নির্দিষ্ট কিছু কারণে শুধুমাত্র একদিনের বকাঝকার পরে 2-3 দিনের দখল মুক্ত করার পরিকল্পনা, তারপর আবার কয়েকদিন বাদে, কয়েক মাস বাদে যে কে সেই? প্রশ্ন উঠছে, সত্যি সত্যি সবটা কড়া বার্তা? সত্যি সত্যি ক্ষোভ? প্রশ্ন করছে মুখ্যমন্ত্রী নিজের দপ্তরকে, যে দপ্তরগুলো তিনি এতদিন ধরে নিজের হাতের তালুর মতো চেনেন। কে কোথায় টিকিট পাচ্ছেন সবটা তার মুখস্থ। তিনি নিজে পুলিশ মন্ত্রী, তিনি জানেন পুলিশ কোথায় কি করছে, সবটা তার জানা নখদর্পণে।
তারপরও 2011-তে ক্ষমতা আসার পরে আজকে এসে তিনি কি নতুন করে সবকিছু জানলেন, নাকি পুরনো ভুল ত্রুটি সংশোধন করার চেষ্টা করলেন, নাকি আসলে আড়ালে যেটা চললো সেটা হচ্ছে পুরোটাই একটা আই ওয়াশ, অর্থাৎ চোখে ধুলো দিয়ে আবার নতুন করে জবরদখলের মাস্টার প্ল্যান? কোনটা? প্লাস্টিক ব্যবহার করবেন না, প্লাস্টিকের কোনো সেট লাগাবেন না, ছাতা ব্যবহার করুন, রান্নার গ্যাস এখানে ব্যবহার করবেন না, এখানে বহু মানুষ যাতায়াত করে, কোনো অঘটন ঘটতে পারে, কোনো বিপদ ঘটতে পারে। সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই ওয়াই ওয়াই? কেন? ওয়াই ওয়াই ওয়াই? রান্নার গ্যাস ব্যবহার আপনারা এখন তিনি আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাই এই ধরনের একটা অশালীন আচরণ করছেন। সত্যি কি মুখ্যমন্ত্রী এতদিন ধরে কিছুই জানতেন না? মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কি ফুটপাত দখল চলেছে? মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কি জমি দখল চলেছে? মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কি কাটমানি নেওয়া হয়েছে? কাউন্সিলররা যা ইচ্ছে তাই করে গেছেন মুখ্যমন্ত্রীকে না জানিয়ে। মুখ্যমন্ত্রী কি সত্যি জানতেন না, নাকি পুরোটা জেনে বুঝেও কিছু বলেননি কারণ সব নিয়ন্ত্রণের বাইরে, নাকি আসলে সবটাই সাজানো গোছানো ছিল যে আসলে এইভাবেই এগুলো চলবে, নাকি অন্য কারণ উঠে আসছে? সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গেছে যে পুরসভা এলাকাতে বেশ অনেকটা ব্যাকফুটে চলে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাহলে কি কোথাও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে? লোকসভা ভোটে পুরসভা এলাকাগুলোতে ভরাডুবি হয়েছে রাজ্যের শাসক দলে, আর তারপরে পুরসভা নিয়ে বৈঠক, কড়া বার্তা, বকাঝকা। রাজ্যের পুরসভাগুলোর যে বেহাল ছবি সেটা তো মুখ্যমন্ত্রী জানতেন নাকি? গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী পুরসভাগুলো নিয়ে ঠিক কি বললেন আরো একবার শোনা যাক। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে, রিসাইক্লিং হয়, ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা। তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না, কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। শর্ট সার্কিট হচ্ছে বেশি, কারণ কেউ দেখে না, জাস্ট অবহেলা, নেগলিজেন্স। ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে। মিউটেশন অনলাইন করা হয়েছে, কিন্তু কাজ সময় মতো হচ্ছে না। অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন? যার আছে সে পেয়ে যাচ্ছে, যে দিতে পারছে, আর নেই সে পাচ্ছে না, তাকে হ্যারাস হতে হচ্ছে। বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের। ভাঙা বাড়ির অনেকবার নোটিশ দিয়েছে কলকাতা কর্পোরেশন, আমি জানি, বড় বাজার থেকে শুরু করে অনেক জায়গায়, কিন্তু দে আর নট লিসনিং। ওদের বলতে হবে, তাহলে তোমাকে এফিডেভিট করে বলতে হবে যে আমার কোনো ঘটনা ঘটলে সরকার দায়ী নয়। এমনকি নবান্নর পাশে, এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে, চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে। বাবু ইচ্ছা মতো বাড়ি করেছেন, 3000 ইনলিগাল লোক নিয়েছেন। আর অরূপ, গৌতম, তোমরা যারা এখানে আছো, নন্দিতা তুমিও বাদ নাও, বালির এমএলএও আছে, কিন্তু তোমাদের আমি বারবার বলবো, ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ নিচ্ছে। আমি আর নাম বলে লজ্জা দিলাম না। যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই, সেখানে কাজ করার সিস্টেমটা কি? সেই এলাকাটা কে করবে? একবারও ভেবে দেখেছি
নমিনেটেড 5 জন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি। নো, নট দ্যাট। ড্রেনগুলোকে ক্লিন করা হচ্ছে না। বর্ষাকালে জল জমছে, 2-3 মাস হাওড়া জলের তলায় থাকছে। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। কেন কাউন্সিলররা কাজ করে না? কেন ফুটপাত দখল হয়ে যাচ্ছে? কত টাকার বিনিময়ে ত্রিপল লাগিয়ে যেখানে সেখানে যে এসে বসে পড়ছে? কেন ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে? কেন সেই কনস্ট্রাকশন ভেঙে যাচ্ছে? ওয়াই? কেন এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী প্রশ্নগুলো তোলেননি? তার তো শাসক, তার তো সরকার, তিনি তো সর্বময় কর্ত্রী। তাহলে সত্যি প্রশ্নটা ওয়াই? কেন এই প্রশ্নগুলো এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী তোলেননি? কারণ তার আগে, ইলেকশনের আগে পর্যন্ত, প্রচারের সময় পর্যন্ত যখন যে অভিযোগ ছিল সেগুলো সমস্ত ছিল মিথ্যে, ষড়যন্ত্র, বিরোধীদের সাজানো, চিত্রনাট্য, স্ক্রিপ্টেড, বহিরাগত, ইত্যাদি। ইলেকশন হয়ে গেল, পরবর্তী স্টেশন পুরসভা নির্বাচন। এবার প্ল্যাটফর্ম কোন দিকে? অতএব নজরে আনতে হবে যে এবার আসলে মুখ্যমন্ত্রী কি জিনিস রেকটিফাই করতে চাইছেন, কোন জায়গায় ওয়াই করে প্রশ্ন তুলতে চাইছেন। আর দেখুন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন আর সঙ্গে কি সুন্দর, যেই যেমন কথা তেমন কাজ। পরের দিন 24 ঘন্টা পেরোলো না, অভিযান শুরু হয়ে গেল। শহর জুড়ে উচ্ছেদ অভিযান চলতে শুরু করে দিল। উচ্ছেদের নামে প্রশ্ন উঠছে যে সত্যি এই যে উচ্ছেদগুলো চলছে, এই উচ্ছেদের ক্ষেত্রে বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পেলাম আজকে, বেশ গড়িয়ার থেকে শুরু করে আর অনেক জায়গাতে এই উচ্ছেদ অভিযানে নেমে পড়লো একই সঙ্গে পুলিশ, একই সঙ্গে পুরসভা। কোথাও সেরকম কোনো প্রতিবাদ দেখতে পাওয়া গেল না, কোনো বাধা দেখতে পাওয়া গেল না। বেশ কিছু ক্ষেত্রে আবার পজিটিভ মানসিকতা বা নেতিবাচক মানসিকতা দেখতে পাওয়া গেল। অনেকেই বলছেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের তো শোনা উচিত। কেমন যেন দুম করে দেখলে মনে হয় যে সবটাই যেন সাজানো গোছানো একটা বিষয়। আপাতত এগুলো হচ্ছে, কয়েকদিন পর হয়তো আবার কোনো ছাড়পত্র পাওয়া যাবে, বা হয়তো আরও বেশি টাকার বিনিময়ে সেই ছাড়পত্রগুলো পাওয়া যাবে। কারণ তখন হয়তো বলার জায়গা থাকবে, দেখছিস তো ভাই, মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন এগুলো করা যাবে না। তাই এবার হয়তো আরও বেশি কাটমানির জায়গা তৈরি হয়ে যাবে, কে জানে, জানি না আমরা। কিন্তু আপাতত দিনভর আজকে যে উচ্ছেদের ছবিগুলো দেখলাম সেগুলো এক ঝলক দেখাবো, তারপর শুরু করব আমাদের আজকের ডিবেট। ওয়েবেল আমি নিজের চোখে দেখে এসেছি পরশুদিন, কারো কথা না শুনে। ওটাকে একটু শিফট করে একটু দূরে সরিয়ে নেওয়া যায় ভালোভাবে করে। আমি তো কারো চাকরি খাচ্ছি না, কিন্তু আমাকেও দেখতে হবে ওখানে প্রচুর মানুষ আসে, কালো তিপ্পল দিয়ে ঘেরা। একটু দূরে গিয়ে খাবে, খাবার ফুড জোন করে দিক একটা আলাদা। আমি তো করতে বারণ করিনি, যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। কেন? ওয়াই? এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবিকে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে। এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টরস অফ সিকিউরিটিকেও থাকতে বলছি, যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয়। আমরা তো मेरा बाप लगाता था, अभी हम लगा रहा है। পুলিশের তরফ থেকে এর আগে কিছু বলা হয়েছিল আপনাদের? না, আগে তো কিছু বলা হয়নি, এখন বলা হচ্ছে। আগে কি কোনো নোটিশ দেওয়া হয়েছিল? বলা হয়েছিল সরে যাওয়ার কথা? না, এখন তো নোটিশ দেওয়া হয়নি। একটু বলা হয়েছিল কি একটু শর্ট করে লাগাও। কতদিন ধরে কাজ করছেন আপনি এখানে? আমরা এখানে 20 বছর হয়ে গেছে। এই যে এখন তুলে দেওয়া হচ্ছে, কতটা সমস্যার মধ্যে পড়তে হবে? अभी দেখি अभी কি সমস্যা বাবুরা কি করে, দেখি আমরা কোথায় যাব কি করব। এখানে বসা যাবে না, ফুটপাত দখল করে এখানে ব্যবসা করা না, যাবে? বসা যাবে তো, বসবো, বসাতে যাবো। দেওয়া হয়েছিল? হ্যাঁ, বলা হয়েছিল। খুলে ফেলার কথা বলা হয়েছিল? অনেক- ইউনিয়নের তরফে কি বলা হয়েছিল? খুলে ফেলার ইউনিয়ন তরফ থেকে মেন আগে বলা হয়েছে।
হ্যাঁ দেখুন দিদি ভাই, বরাবর সত্য আমরা কি করব, আমরা তো চেষ্টা করি যেন কোনো পাবলিকের ক্ষতি না হোক, যেন সাধারণ পাবলিক যেন ভালোভাবে যেতে পারে। কবে থেকে আপনারা এখানে বসে রয়েছেন? প্রায় আজকে 25 বছর ধরুন। না করে সেই অর্থে প্রতিবাদ বিক্ষোভ দেখতে পাওয়া যায়নি, বরং খুব সুন্দর গোছানো উত্তর কিছু পাওয়া গেল। কেউ কেউ বলছেন দেখি বাবুরা কি করেন, আর কেউ কেউ বলছেন যে এতদিন ধরে বসে আছে এখন উঠে যেতে হচ্ছে, দেখি কি করা যায়। বসবো তো বটেই। আমাদের প্রতিনিধি রিপোর্টার জিজ্ঞেস করছেন আর কি এখানে বসতে পারবেন না? তো না বসতে তো পারবো, বসবো, আবারও বসবো, কিন্তু কয়েকদিন পরে। বাহ, এত কিছু হয়ে গেল অথচ প্রশ্ন করা যাবে না ওই 3 বার করে ওয়াই ওয়াই ওয়াই, কারণ সব প্রশ্নের উত্তরই জানা, আর সব প্রশ্নগুলোই ওই প্রশ্ন যিনি করছেন উত্তরও তারই দেওয়ার কথা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে, তাদের সঙ্গে আলাপ করে নিয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়, রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন স্থাপত্যবিদ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগদান করেছেন প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। বিকাশবাবু, আপনার কাছে আসবো, তবে তার আগে আমি একটু আমরা প্যানেলে যারা রয়েছেন তাদের একটু রিয়াকশন নিয়ে নেব। প্রথম অবশ্যই সজল ঘোষ, যিনি বর্তমান কাউন্সিলরদের তো তুলোধনা করলেন সজলদা, মানে কোনো রাজনৈতিক দলটল না দেখে সবার জন্য মুখ্যমন্ত্রীর এক বার্তা একদম করা, কোনো কাউন্সিলরের কোনো রকমের কাটমানি নেওয়া, তোলাবাজি, কোনো রকমের বেআইনি জিনিসের নির্দেশ দেওয়া, কোনো কিছু অ্যালাউ করা হবে না, একদম স্পষ্ট বার্তা, নাম করে করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বর্ণালী, প্রথমত এখানে রাজনৈতিক দল দেখার কোনো অপশানই নেই, কারণ উনি যা ডেকেছিলেন সব নিজের দলের লোকেদেরই ডেকেছিলেন। ঝালদা, তাহেরপুর তাদেরও ডাকেননি, আর যে কয়েকজন অল্প কয়েকজন বিরোধী কাউন্সিলর আছে তাদের তো ওখানে যাওয়ার প্রশ্নই ছিল না, তো তাদেরই উনি ডেকেছিলেন। প্রথম কথাই বলি যে প্রাক্তন মেয়রও বসে আছেন। হ্যাঁ, আমি বলি যে হকার বসানোটা কোনো কাউন্সিলরের কাজই নয়। কাউন্সিলররা বকলমে পয়সা নিয়ে বসিয়ে দিতে পারে, কিন্তু হকার বসানো বা হকারকে উচ্ছেদ করা, দুটোর মধ্যে কাউন্সিলরের কোনো ভূমিকা অফিসিয়ালি নেই। আজকে উনি কাউন্সিলরদের বকাবকি করছেন। আচ্ছা, ভবানীপুরেও তো অর্ধেক ওয়ার্ডে উনি হেরেছেন, তার জন্য কাউন্সিলরদের বকাবকি করে কী হবে? তার জন্য তো ওনার নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বকা উচিত। সব যে হেরেছেন সেটা যে কাউন্সিলরদের জন্য, এটা তো হতে পারে না। 1, 2, দেখুন শহরের যারা হকার বসে আছেন, হকাররা বেশিরভাগ ক্ষেত্রেই খুব অনৈতিকভাবে বসছেন, এবং বসার পরে তাদের যে চেহারাটা হয় সেটা সাধারণ মানুষের জন্য বেশ কষ্টদায়কও হয় অনেক সময়। কিন্তু তাদের গরিবই আছে, তাদের দারিদ্রতা আছে, সরকার তাদের চাকরি দিতে পারেনি, এগুলো যেমন সত্যি, সেরকমভাবে সরকারি রাস্তা দখল করে নেবে এটাও তেমন সত্যি নয়। সরকার তাদের সঠিক পুনর্বাসনের কথা কি ভাবলো সেটা আমরা জানি না। ইনি একদিন কিন্তু এই উচ্ছেদের বিরোধিতা করতেন, রেলের জমি থেকে রেল উচ্ছেদ করতে চেয়েছিল কিছু মানুষকে, ইনি সেখানে গিয়ে বসে পড়েছিলেন। এরকম অপারেশন সানশাইনের উনি বিরোধিতা করেছিলেন, আজকে উনি অপারেশন সানশাইনটাকে বকলমে করছেন। এবার আমরা দেখতে চাই, উনি তো বলছেন যে হকারের বিরুদ্ধে নয়, আর এটা অনেকে বলে যে হকার উচ্ছেদ করতে গেলে সরকার উচ্ছেদ হয়ে যায়, তাই হকার কোনো সরকারই উচ্ছেদ করতে চায় না। কিন্তু উনি চাইছেন যাতে একটুখানি স্বচ্ছতা থাকুক, যাতে কাউন্সিলর তারা কোথাও কাটমানি না নেয়, বেআইনি নির্মাণ না হয়, একটু ভ্যাট থেকে দুর্গন্ধ বেরোয়, যাতে পুরসভার কাজগুলো হয়, সামনে বর্ষা আসছে, ড্রেনগুলো পরিষ্কার করা হয়। উনি তো সামগ্রিকভাবে বলছেন, আপনি সমস্ত রাজনৈতিক দলের কাউন্সিলরদেরই বলছেন যেন কাজটা প্রত্যেকে করে, আপনাদের কাজ করতে বলছেন। আমি প্রথম বলি, আপনি যাকে দেখলেন যে নারদায় শুয়ে শুয়ে টাকা নিচ্ছে, তাকে আপনি পরবর্তীকালে মেয়র করে দিলেন, আবার আপনি কাটমানির বিরোধিতা করবেন, এটা কেমন করে হয়? উনি যেমন বলেছেন এবার কি নর্দমা আমি সাফ করব, নর্দমা যেমন উনি সাফ করবেন না, নর্দমা সেরকম কোনো কাউন্সিলরও সাফ করবে না। নর্দমা সাফ করার জন্য যে পরিমাণ লোকের প্রয়োজন আছে, ভ্যাট পরিষ্কার করার জন্য যে পরিমাণ লোকের প্রয়োজন আছে, কলকাতা পুরসভায় কমপক্ষে আজকে 30,000-এর বেশি পদ শূন্য হয়ে আছে, যেটা একটা বড় অংশ SWM বা সাফাই কর্মচারী। ফলে সাফটা করবে কে? এই যে 100 দিনের ওয়ার্কাররা সব পলিটিক্যাল রিক্রুটমেন্ট, তারা পার্টি অফিসে ধূপধুনো দেবে, তারা আর যাই হোক তারা রাস্তা ঝাড় দিতে নামতে চায় না। এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে কাজ করতে হবে। কলকাতা পুরসভাকে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই
তাহলে অবশ্যই লোক নিয়োগ করতে হবে। আর রইল বাকি হচ্ছে কাউন্সিলরদের কাটমানি, বেআইনি বাড়ি। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, প্রথম এটাও বলি, বেআইনি বাড়ি তোলার ক্ষেত্রে বা ভাঙার ক্ষেত্রে কোনোটাতেই কাউন্সিলরের ভূমিকা নেই। কাউন্সিলররা ওখানে গায়ের জোরে পয়সা নেয়, শুধু কাউন্সিলর না, পুলিশও অর্ধেকটা পয়সা নেয়। আমি আপনাদেরকে বলি, আপনি কি জানতেন না আপনার কাউন্সিলররা পয়সা নেয়? 13 বছর বাদে আপনার ঘুম ভাঙলো। উইঙ্কেল টিঙ্কেল একটা সিনেমা দেখেছিলাম, 19 বছর বাদে একজন লোকের ঘুম ভেঙেছিল, ওনার 13 বছর বাদে ঘুম ভেঙেছে। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে গার্ডেন রিচে বাড়িটা ভেঙে পড়ে গেল, তারপর থেকে অনেক ধাক্কা নিনাদ, অনেক বাজারে আওয়াজ, এই হবে সেই হবে, হ্যাঁ এলবিএসদের ডেকে গালিগালাজ করা হলো, এই করা হলো তাই করা হলো। আজ অবধি কটা বেআইনি বাড়ি ভাঙা হয়েছে? আজ অবধি কটা বেআইনি বাড়ি ভাঙা হয়েছে? না হলে এরপর হয়তো হবে। এখন তো মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে দিয়েছেন, এখন আর কেউ করতে পারবে না। সব সাময়িক। এতদিন যা হয়েছে হয়ে গেছে, এখন মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, এখন আর কিছু হতে পারবে না। স্বর্ণালী চোখের সামনে দেখছেন, হকার বলছে আমি আবার বসবো, হকার বলছে আমি আবার বসবো, তাকে কি করবে? এটা নিয়মিত করার কাজ, এটা একদিনের কাজ নয়। একদিন বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল, সারাদিন টিভিতে দেখালো, মানুষ বলল বাবা কি কাজ হচ্ছে, দারুণ কাজ হচ্ছে, এটা হতে পারে। এটা উনি ওনার ইমেজ বিল্ড আপ করছেন। আমার মনে হয় কোনো বিদেশি টাকা পয়সা লোন টোন নিতে গেলে হয়তো এই রকম একটা কিছু পরিষ্কার শহর টহর দেখাতে হবে। সেই জন্যই যেটা অপারেশন সানশাইনের সময় করা হয়েছিল, এটাও বোধহয় সেরকম কোনো কারণ আছে যার জন্য উনি এই হঠাৎ করে এই কাজটা করতে নেমেছেন। পুরসভা নয় সজল বাবু, এটা তো আরো অনেক পুরসভা। হাওড়া পুরসভার কথা বলেছেন, হাওড়ায় তো পুরসভাই করেননি উনি, হাওড়ায় তো পুরসভাটা ওনার জন্য আজকে 7-8 বছর 9 বছর হয়ে গেল বন্ধ রয়েছে। সেটাও নিশ্চয়ই বার্তা দেবেন উনি, হাওড়া পুরসভার কথা বলেছেন। কাকে দেবেন? নিজেকে দিতে হবে, এটাই বলা হচ্ছে। আমি আসছি মণিশঙ্কর কাছে উত্তরটা নিন একটুখানি। মণিশঙ্কর কি মনে হচ্ছে এই যে একের পর এক মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসা করা বার্তা, এবার কি মনে হচ্ছে সমস্ত পুরসভা এলাকাগুলো চেঞ্জ হয়ে যাবে? এই যে কেনর উত্তরগুলো না, কেন করা হয়নি, কেন করা হলো, কেন করা হবে, হ্যাঁ কেন উনি বললেন, কেন বললেন না, কেনর উত্তরটা না খুব আপেক্ষিক একটা, মানে সবসময় সঠিক থাকে না। আমার কথা হচ্ছে যে যেটা শুরুটা যদি বিলম্বিত হয়, এরকম ধরনের একটা পদক্ষেপ, এটা ভালো না খারাপ এটা বিচার করতে হবে প্রথম, যে এই পদক্ষেপটা ভালো না খারাপ। উনি তো হকার মুক্ত কলকাতা হবে এটা বলছেন না, এবং হবেও না। হকার মুক্ত কোনো সিটিই নেই। আনঅথরাইজ কনস্ট্রাকশন একটা এত বড় সিটিতে কোথাও কোথাও হবেই, কিন্তু আমি বলছি এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে লার্জ স্কেলে না হয়, কিছুটা রেস্টেন করা যায় অ্যাটলিস্ট, সেটার জন্য তো এই পদক্ষেপটা একটা ভালো। উনি যেটা বলছিলেন সজলবাবু, আমার খুব ভালো লাগছিল, টাকা নিচ্ছে। 2019-এর আগে মুখ্যমন্ত্রী খুব বড় একটা ক্যাম্পেইন করেছিলেন দিদিকে বল, এবং সেক্ষেত্রে কাটমানি নেওয়া থেকে শুরু করে সবকিছু ফোনে যাতে জানানো যেতে পারে এবং কাটমানি যাতে বন্ধ হয়। আপনি বলবেন যে এবং কাটমানি অনেকের থেকে ফেরত নেওয়া হচ্ছিল, আমার মনে পড়ছে 2019-এর সময় ঠিক লোকসভা নির্বাচনের আগে, এবং সেটা একটা বড় খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এবং আপনার মনে থাকবে নিশ্চয়ই যে এই ধরনের ঘটনার পরে কাটমানি নেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো হচ্ছে সাধারণ মানুষের রিয়েলাইজেশনের জন্য, সাধারণ মানুষের। কাটমানির সঙ্গে যারা যুক্ত, কাটমানি যারা খায়, যে কাউন্সিলররা তোলে, সেটা তাদের চিন্তা ভাবনা। হয়তো সজলবাবুকে মমতা ব্যানার্জি ডাকেনি, উনি বুঝেছেন যে সজলবাবু এইসব কাজের সঙ্গে যুক্ত হতে পারে, ওই জন্য ডাকেনি ওকে, ওই জন্য বলছে আমাকে ডাকেনি। উনি যে কথাটা বললেন যে নারদায় যে শুয়ে শুয়ে টাকা নিচ্ছে তাকে করে দিলেন মেয়র, আর নারদায় যে আরেকজন টাকা নিলেন তাকে যে বিরোধী দলনেতা করলো, নিরপেক্ষতাটা কি থাকে? আগে আপনি মন্ত্রী করেছিলেন 35টা, কথাটা বলতেন আপনার সময়কে আমি বলেছিলাম, একাধিক দপ্তরের মন্ত্রী করেছিলেন। আমি বলছি মানুষ শুনুন না, শুনতে চায় বিরোধী দলনেতা অনেক পরে, মানুষ শুনতে চায় ম্যান্ডেট নিয়ে আসে অনেক পরে, সমর্থক হোক বা যে দলেরই অ্যাক্টিভ পলিটিক্স করুক না কেন, মানুষ সবার কাছে সবার কাছে যেটা গ্রাহ্য হবে সেরকম ধরনের একটা কথাবার্তা বলা উচিত। আপনি যখন ফিরাদ হাকিমের কথাটা নারদার প্রসঙ্গ তুলবেন, তখন দিলীপ ঘোষ গিয়ে বলবে ওটা একটা ফেক কেস ছিল, সুকান্ত মজুমদার বলে একটা ফেক কেস ছিল। আপনাদের দলনেতারা যারা রাজ্য সবাই তারাই বলছে যে ফেক কেস ছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি ওদের জানলে টিকিট দিতাম না, মুখ্যমন্ত্রী বলেছিলেন জানলে টিকিট দিতাম না। আচ্ছা আপনারা কি আজকাল দিলীপ ঘোষের কথা সুকান্ত মজুমদারের কথাই চলছেন? না না, দিলীপ ঘোষ না সুকান্ত মজুমদারের কথাই চলছে আজকে দিনমজুর। কিছু নেই, কিন্তু আমি বলছি একটা জিনিস সৃষ্টি করা অনেক সহজ। একটা বাচ্চাও যখন জন্ম নেয় তাকে লালন পালন করাটা অনেক কঠিন। আমি যেটা অনুরোধ রাখবো যে মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেটা সঠিক বলেছে, এবং মানুষ এইভাবেই ভোট দিয়েছিল একে, যে কাটমানি এবং করাপশনের যে কথাগুলো আসছে এগুলো ঠিক রেকটিফাই করার চেষ্টা করবে, যেগুলো আমরা এখন দেখছি করছে। ফলে আমি চাইবো যে এইটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেসে থাকে, যাতে কিছুটা হলেও কলকাতাটা একটা
বা একটা স্বচ্ছ ভাবমূর্তি আপনার সেটা কথা থাকে। আমি একদম এইটা একদম আমি- একদম আমি- আমি সঠিক। করি। আমার যেটা মনে হচ্ছে যে এর আগেও যে সময়তে করা বার্তাগুলো এসেছে, আমি শতরূপের কাছে আসবো, তবে তার আগে কিছু বক্তব্য আমি না শুনেই পারছি না। যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম যে কাটমানি ফেরত নেওয়া একটা প্রকল্প মানুষ কি শুনতে চায়, খুব সিগনিফিকেন্ট। আর মনে হয় সবাই সমর্থন করবেন যে মণিশঙ্করবাবু যা বলেছেন, মানুষ কি শুনতে চাইছে সেটাই তো গুরুত্বপূর্ণ। মানুষই তো ভোট দেয়, মানুষ কি শুনতে চাইছে সেটাই তো গুরুত্বপূর্ণ। যেরকম মানুষের আগে শুনেছিল ওই রকমই ক্যামেরা রেকর্ড হয়ে গিয়েছিল, শওকত মোল্লাকে বলা হয়েছিল তুই তো বোমা বাঁধিস, মানুষ তো শুনতে পেয়েছিল। এবং আশা করি, বা আমি জানি না যে মণিশঙ্করবাবু পরবর্তীকালে বলতে পারবেন তারপর থেকে শওকত মোল্লারা বোমা বাঁধা বন্ধ করে দিয়েছেন না দেননি। এই কড়া বার্তার পর মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ের বেশ কিছু কড়া বার্তা, সেগুলোর পরে কি কি রিয়াকশন হয়েছে বা কি কি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি, আলোচনা করার অবকাশ রয়েছে। আমি শতরূপের কাছে আসবো এই প্রশ্ন নিয়ে। তার আগে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যগুলো একবার। সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। আমার এলাকায় কি ঘরবাড়ি করবে? তুমি নিশ্চয়ই ঠিক করবে না যে আমার কাছ থেকে সবকিছু কিনতে হবে। আমার এলাকায় কি ঘরবাড়ি করবে? আমাকে এত দিতে হবে তবে আমি ঘরটা করতে দেবো, এটা হবে না। একটা জেলা পরিষদের মেম্বার মানে এ নয় আমি হলাম আর আমি আমার মতো করে নিলাম, ঘ্যাচান শুরু হবে, কেটে দেবো, 1 সেকেন্ডে কেটে দেবো। যারা মানুষের কাজ না করে নিজের কাজ করবে তাদের বলবো দয়া করে অনেক করেছেন, ঘরে বসে যান, এর থেকে বেশি আমরা কিছু চাই না। সবসময় আমি লক্ষ্য রাখছি, ধরুন পাড়ায় 10টা দোকান আছে, হঠাৎ বাইরে থেকে কারা এসে আরও 10টা দোকান বসিয়ে দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন অনেক সময় জানে, ব্যবস্থা নেয় না, পাড়ার নেতারাও জানে, ব্যবস্থা নেয় না। এই জন্যই আমি বলেছিলাম হকারদের একটা নির্দিষ্ট কার্ড দেওয়ার জন্য, সো দ্যাট দেয়ার শুড বি সাম স্টেবিলিটি। এটা অলওয়েজ দেখতে হবে, অনেক দিন হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, নাও ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট। আমি সোজাসুজি শতরূপের কাছে। শতরূপ, বিভিন্ন সময়তে যদি আরও লম্বা তালিকা রয়েছে কড়া বার্তার, বিভিন্ন সময় ধরনের কড়া বার্তাগুলো আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে দিতে। কখনো কোনো ফোন লাইন চালু করেছেন, হেল্পলাইন চালু করেছেন, কাটমানি ফেরত নেওয়া হয়েছে, এবং বিভিন্ন সময়তে দুর্নীতিগ্রস্তদের টিকিট দেওয়া হবে না থেকে শুরু করে কোথায় কোন এলাকায় কি কি কাজ হচ্ছে, দুমদাম করে কেউ বসে যাচ্ছে, বেআইন কনস্ট্রাকশন হচ্ছে, প্রতিটা বিষয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এই যাবৎকাল আমরা বহুবার শুনেছি। সেই কড়া বার্তার পরে কি পরিবর্তন দেখতে পেয়েছি? এই কড়া বার্তার পরে পরিবর্তন দেখতে পাবো? আমি তোমার খালি মনে করাই স্বর্ণালী, যে কড়া বার্তার কথা এর আগে তুমি একবার মেনশন করলে, দিদিকে বলো হেল্পলাইন চালু করেছিলেন 2019-এর লোকসভার পরে, বলেছিলেন যে কারা কারা টাকা নিয়েছে, কাটমানি নিয়েছে, কাটমানি ফেরত দিতে হবে, আমাদেরকে জানান, কাটমানি ফেরত নিন। তারপরে যখন মানুষ কাটমানি ফেরত নেওয়া শুরু করলো, 1 মাসের মধ্যে তোমাদের মনে করাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন, দেখলাম জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের পিঠে চামড়া গরম হচ্ছে, লোকে ঘিরে ধরে ওদের থেকে কাটমানি ফেরত নিচ্ছে। 1 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন, আমার দলের নেতাদের বাড়িতে গিয়ে অনেকে হুজ্জতি করছে, এরপরে এরকম করলে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের হাড়ে হাড়ে চেনা আছে। দেখো, একটা কথা বলি স্বর্ণালী, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আজকে থেকে দেখছি না। অবশ্যই একজন নেত্রী হিসেবে ওনার অসামান্য কিছু দক্ষতা আছে, গুণ আছে, এটা আমি খুব ইতিবাচক অর্থে বলছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণেই উনি আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং এত সফল হয়েছেন। কিন্তু ওনার একটা চিরকালীন দুর্বলতা হচ্ছে, যখন উনি ব্যর্থতার দায় নিতে পারেন না। সাফল্যের কৃতিত্ব উনি নেবেন, কিন্তু যখনই ব্যর্থ হবেন তখনই হচ্ছে আমার কোনো দোষ নেই, অন্যদের জন্য আমার ফল খারাপ হয়েছে, এরকমভাবে নিজের দলের লোকেদেরকে স্কেপগোট করা, বলির পাঠা করা, এটা ওনার চিরকালীন দুর্বলতা। এর আগেও আমরা এটা দেখেছি, এক্ষেত্রেও দেখছি। পুরসভা এলাকাগুলোতে ফলাফল খারাপ হয়েছে, ফলাফল আমার জন্য খারাপ হয়নি। যদি গ্রামে যদি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কি কোনো সামাজিক প্রকল্পের জন্য মানুষ ভোট দিয়ে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। কিন্তু শহরে যদি অন্য 5টা কারণে মানুষ ভোট না দিয়ে থাকে, তার ব্যর্থতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, ব্যর্থতা অন্য লোকেদের। এইটা ওনাকে প্রমাণ করতে হবে। তার জন্য সরকারের টাকায় হচ্ছে এত বড় আজকে এই গতকাল একটা উৎসব হলো। এবার আমি তোমার জাস্ট 3টে কথা ছোট ছোট করে বলছি। এক হচ্ছে, দেখো, উনি বারবার করে জিজ্ঞেস করছিলেন যে সল্টলেক পুরসভা কাজ করছে না কেন। সোজা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, সল্টলেক পুরসভা কাজ করছে না, বেশ করছে, ওদের কাজ করার কোনো দরকার নেই। কেননা ওরা কাজ করে ভোটে যেতে না, ওরা ভোটের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত রক্তগঙ্গা বইয়ে দিয়ে ভোটে যেতে। আমি যদি আজকে জানি যে আমার কাজের
মূল্যায়ন করে মানুষ পরের বার আমাকে ভোট দেবে এবং তার উপর আমার জেতাহারা নির্ভরশীল হবে, তাহলে আমি 5 বছর কাজ করব। আর আমি যদি জানি যে 5 বছর কোনো কাজ না করে ভোটের দিন সকাল 7টা থেকে শুরু করে দুপুর 12:30টার মধ্যে 40 জনের ওপর সাংবাদিককে সল্টলেকের রামলী হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে সল্টলেকের রাস্তায় রাস্তায় রক্তগঙ্গা বইয়ে দিয়ে আমি ভোটটা পার করে ফেলতে পারবো, তাহলে আমি বেশ করছি, আমি কাজ করছি না। ভোটের দিন সকাল থেকে দুপুর অবধি T20 ব্যাটিং করবো, সল্টলেক পুরসভা দিনের পর দিন আমি চালাবো। এটা সুজিত বসু, কৃষ্ণ চক্রবর্তীরা বুঝে গেছেন, অতএব ওদের কাজ করার দরকার নেই। আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, দেখো হকার নিয়ে কথা হচ্ছে, অপারেশন সানশাইনের কথা সজলদা দুবার উল্লেখ করলো। আমরা সবাই নিশ্চয়ই একটা জায়গায় এখানে একমত হব, অপারেশন সানশাইন যখন বামপন্থী পুরভোট কলকাতা শহরে করতে চেয়েছিল, অপারেশন সানশাইন শুধুমাত্র কলকাতার ফুটপাতকে হকার মুক্ত করার অভিযান ছিল না, প্রত্যেকজন হকারকে পুনর্বাসন দিয়ে কলকাতার ফুটপাতকে হকার মুক্ত করার অভিযান ছিল। এবং তার জন্য কলকাতায় একাধিক হকার মার্কেট তৈরি করা হয়েছিল সরকারের টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মানে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এই গড়িয়াহাটে অপারেশন সানশাইনের বিরুদ্ধে। উনি যে শুধুমাত্র ফুটপাতকে দখলমুক্ত করা আটকেছিলেন তাই নয়, হকাররা যাদের জীবন জীবিকার যাতে তাদের বিকল্প ব্যবস্থা হয়ে যায়, হকার মার্কেট তৈরি করেছিল বামফ্রন্ট, তাদের এই স্থায়ী পুনর্বাসন যদি সেদিন হতো, তাহলে আজকে তোমাদের যে হকাররা, তোমরা 2জন হকার ভাইয়ের তোমরা বাইট দেখালে, দুজনেই বলছেন, একজন বলছেন 20 বছর ধরে আছি, একজন বলছে 25 বছর ধরে আছি। তার মানে এরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে নেই, বামফ্রন্টের সময় থেকে কলকাতার ফুটপাতে হকারি করছেন। আজকে যারই সরকার থাক না কেন, কারো ক্ষমতা হতো না একজন হকারেরও পেটে লাথি মারার, যদি সেদিন অপারেশন সানশাইনের এই পুনর্বাসন হতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন হতে দেননি। এইবার আজকে উনি যে কথাটা বলছেন, কলকাতা পুরসভায় যে সজলদা কাউন্সিলর, ও ভালো করে জানবে, বা এখানে আমরা যারা আছি আমরা সবাই, এটা কেউ মানবো কেউ মানবো না এই টেবিলে, কিন্তু আমরা সবাই জানি গত 5-6 বছরে একজন হকার এসে তিনি ত্রিপল দিয়ে, দরমা দিয়ে, কি পলিথিন শিট দিয়ে একটা অস্থায়ী দোকান করছেন, তুমি ছেড়ে দাও। বিভিন্ন ফুটপাতে কলকাতা শহরে তুমি রুবি মোড় থেকে যাও, হাইল্যান্ড পার্কের দিকে সোজা যাও, রুবির মোড় থেকে কসবার দিকে যাও, আর বিভিন্ন এলাকা আমি বলছি, সিমেন্টের কংক্রিটের গুমটি করে, ফুটপাত দখল করে গুমটি করে তৃণমূলের কাউন্সিলররা লাখ লাখ টাকা দিয়ে নতুন করে ওখানে মানুষকে বসাচ্ছেন না, লাখ লাখ টাকা দিয়ে, এবং 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে একটা ছোট ছোট গুমটি, বোধহয় মানে 1.5 ফুট বাই 1.5 ফুটও হবে না, সেখানে বসে কেউ পান বিড়ি সিগারেটের দোকান করবে, কেউ চায়ের দোকান করবে, কেউ চিপসের দোকান করবে, পাউরুটির দোকান করবে। তার জন্য তৃণমূল কাউন্সিলরকে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে একটা করে গুমটি পেতে হয়, তারপরে মাস গেলে ওদেরকে টাকা দিতে হয়। এইভাবে কলকাতা পুরসভায় নয়, মানে সব জায়গায়, আমি কলকাতার একটা উদাহরণ দিচ্ছি, জেলার পুরসভাগুলোর এই ছবিটা একদম ঠিক। এবার আমি আমার লাস্ট একটা কথা বলছি, এবং আরেকটা প্রশ্ন বলতে চাই, এই পুরসভাগুলোতে এই নিয়োগের কি অবস্থা, এই পুরসভাতে অন্যান্য দুর্নীতির কি অবস্থা? যেটা বললো সত্যি, এত জায়গায় যদি খালি থাকে আমার কাজ করবে কে? আমি জাস্ট আমার লাস্ট একটা কথা বলছি। দেখো, আচ্ছা বলো তো, কলকাতা পুরসভা বা যে কোনো পুরসভার এই দুর্নীতি নিয়ে কথা হচ্ছে তো? আমরা যারা কলকাতা শহরে বসবাস করি কি কলকাতার আশপাশ এলাকায় থাকি, বলো তো কলকাতার ফুটপাতে পার্কিং ফি কত? কলকাতা পুরসভার রেট হচ্ছে, কলকাতা 4 চাকার যদি কারো গাড়ি হয়, কলকাতার রাস্তায় গাড়ি রাখতে গেলে তাকে ঘন্টায় 10 টাকা করে দিতে হবে। আমি জিজ্ঞেস করছি গত 5 বছরে 6 বছরে যারা এখন আমাদের এই আলোচনাটা শুনছেন, একজন মানুষ বলুন 10 টাকা ঘন্টা রেটে যিনি কলকাতায় গাড়ি পার্ক করেছেন। 20 টাকা পার আওয়ার রেটে আজকে থেকে না, গত 4 বছর ধরে, 5 বছর ধরে, 6 বছর ধরে কলকাতাতে পার্কিং মাফিয়ারা এক দিনে কয়েকশো কোটি টাকা, মণিশঙ্করবাবু আমার থেকে ভালো করে জানবেন, উনিও কলকাতা শহরে বসবাস করেন, উনি যাতায়াত করেন, ওনার গাড়ি রয়েছে। কলকাতা শহরের পার্কিং মাফিয়ারা প্রত্যেক দিন কয়েক কোটি টাকা করে, কয়েকশো কোটি টাকা করে শুধুমাত্র বেআইনি পার্কিংয়ের এই টাকা তুলছে 10 টাকার বদলে 20 টাকার রেটে। এবং অফিস টাইমে আমি বলছি, ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে পার্ক স্ট্রিট, তোমার ধর্মতলা হাইকোর্ট চত্বর থেকে শুরু করে যেগুলো বিজি এলাকা আছে, যেখানে 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 গাড়ির ভিড় বাড়ে, সেখানে 30 টাকা 40 টাকা 50 টাকা রেটে পর্যন্ত পার্কিং তোলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, ববি হাকিম জানেন না, 10 টাকা হচ্ছে কলকাতার পার্কিংয়ের রেট। কোটি 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 টাকার নয়শয় হচ্ছে। ওনার সমস্যা এইটা নয় যে কেন টাকা তোলা হচ্ছে, ওনার সমস্যা এই টাকাগুলো তোলা হচ্ছে বলেই সেই টাকার কাটমানি খেয়ে উনি এবং ওনার ভাইপো আইপ্যাককে ভাড়া করে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। ওনার সমস্যা হচ্ছে লোকের কাছে এখন আমি দেখাতে হবে, ভাই গ্রামে মমতা ব্যানার্জি জিতেছে কিন্তু শহরে ববি হাকিম হেরেছে, এইটা ওনাকে হেরেছে, এইটা ওনাকে দেখাতে হবে। ঠিক ঠিক, শহরে শহরে একটা ধাক্কা তো লেগেইছে। আমি তো কিছুক্ষণ আগে আমি রেডি দেখছিলাম যে আমার কাছে সেই পরিসংখ্যানটাও রয়েছে, আমি আপনাদের দেখাবো আরও একবার, যে শহরের এই হাটটাই কি এই এত করা দেওয়া, এই বৈঠক বার্তা এগুলোর জন্য? সজল ঘোষ অনেকক্ষণ ধরে হাত তুলছে, সজল ঘোষ একটা বক্তব্য নিয়ে আমি চলে যাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে। আমি শুধু 2টো লাইনে বলবো যে শুধু রাস্তার হকারের ভাঙছেন কেন, কিয়স ভাঙছেন কেন?
শহর জুড়ে তো তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে, বিভিন্ন রাস্তার উপরে পাকা কংক্রিটের তৈরি হয়ে গেছে, সেগুলো কেন ভাঙা হবে না? আমি না না আমি হ্যাঁ সেইখানে ঘেরাও করে সেই লোককে ফেরত পাঠিয়ে দিয়েছে। আমি হাইকোর্টের অর্ডারে তৃণমূলের বেআইনি পার্টি অফিস আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি এখান থেকে বলছি, আপনি শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের সামনে চলে যান, দেখবেন সেখানে একদম ওই কিয়স্ক বোর্ড তৈরি হয়ে গেছে পার্টি অফিস, যাকে আবার পুলিশ গার্ডরেল দিয়ে গার্ড করে রেখেছে, সেটাকে কেন ভাঙা হচ্ছে না? আমি বলছি কাটমানি কি ফেরত নেওয়া যায় এভাবে? যারা কার্ড মানি নিয়েছে তাদের তো গ্রেপ্তার করতে হবে আগে। তারা ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফেরত কি করে দিতে পারে? আপনি চুরি করেছেন, আপনি বললেন আমি চুরির টাকা ফেরত দিচ্ছি, তাহলে কি চুরির অপরাধ মাফ? আরেকটা কথা শেষ করে যাই, উনি নিজে বলবেন গ্র্যাজুয়েট ছেলে, তোমরা কিছুটা মুড়ি কিছুটা চানাচুর মাকে বলো একটু ঘুগনি বানিয়ে দিতে, তারা সেই ঘুগনি নিয়ে চায়ের কেটলি নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়বে, তারা বসে পড়বে নতুন করে, আবার তিনি লাথি মেরে তাদের তুলে দেবেন। এই যে মানে দ্বৈত চরিত্র, এটাতেই তো বাংলার মানুষ হতবাক। উনি তো তুলে দিচ্ছেন না, ঠিক হয়নি, তাই তো? এটা উনি তো তুলে দিচ্ছেন না, অনেক কিছু উনি বলছেন নিয়ম মাফিক বসা হোক, নাটক হচ্ছে, উনি বলছেন নিয়ম মাফিক বসা হোক, উনি কাউন্সিলরকে বলছেন, উনি পুরসভাকে বলছেন পুরসভাকে কাজ করতে, পুলিশকে বলছেন পুলিশের কাজ করতে। হয়েছে এগুলো ইন অ্যাডিশন, তার মানে এগুলো অ্যাডিশন করে একটা উপদেশ দেওয়া যেতে পারে। কিন্তু যে সিদ্ধান্ত আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আসবো, বললেন যে আমাদের বেআইনি পার্টি অফিসগুলো ভাঙা হোক, বিকাশের কাছে আসবো, তবে তার আগে না না এই যে বোধোদয়ের কথা বলছেন না আপনারা, যে বিলম্বে বোধোদয়, এখন হঠাৎ করে কেন জানলেন, কিভাবে জানলেন? বিভিন্ন এক্স্যাক্টলি শুরু তো 2014 সাল থেকে হয়েছে, শুরু এক্স্যাক্ট আমি আসছি, কতগুলো শুরু দেখলেন না? শুরু কোথায় হলো আমি বলে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে কবে থেকে শুরু করেছিলেন, না না বুঝতে কবে থেকে শুরু করেছিলেন, শুরু কোথায় হলো আমাদের আলোচনায় চলে এসেছে, তো আমি একটুখানি ধরিয়ে দিই শুরু কোথায় হলো। দেখুন তো কোথায় থেকে শুরু হলো, কোথায় বুঝতে শুরু করলেন, কোন কোন সময় বুঝতে শুরু করেছিলেন, একবার দেখা যাক। একজন গাড়ি দাঁড় করে রেখে দিয়েছে, কি গন্ধ বেরোচ্ছে, প্রথমে ও ছিল ইরিগেশন মিনিস্টার, আরো অনেক মিনিস্টার ছিল আমার অত মনে নেই, লাস্ট ছিল ইরিগেশন মিনিস্টার। এবার ইরিগেশন মিনিস্ট্রিতে যখন ছিল আমি কিছু কমপ্লেন পেলাম, কিছু টাকার অভিযোগ পেলাম, যখন পেলাম তখন আমি ওখান থেকে ওকে সরিয়ে দিলাম, দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে দিলাম। ও আমায় কি বলে জানেন, আমাকে বলছে আমাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেওয়া হোক, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিলে টাকাটা ভালো করে ঝাড়বে আর কি, কমিশনটা বেশি করে খাবে। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমিও বুঝতে পারিনি, দেখতে দেখতে একটু ফর্সা টর্সা লম্বা লম্বা দেখতে, কি করে বুঝবো তার ভেতরে এত প্যাচ লুকিয়ে আছে আর এত গদ্দারি লুকিয়ে আছে। ইট ভাটা থেকে যে রেভিনিউগুলো উঠে, সেই রেভিনিউগুলো 25,000 নিলে 10,000 টাকা জমা পড়ে অসম্পূর্ণ ভাবে, সম্পূর্ণ জমা পড়ছে না। জমা কোথায় গিয়ে পড়ছে? ওরা নিজের পকেটে ভরে। কারা? যারা কালেকশন করে, সঠিক কাদেরকে দিয়ে করে আমরা জানি না, আমরা বারবার লিস্ট চেয়েছিলাম, 2 বছর ধরে চেয়েছি, পাইনি। তুমি ডিএম শুনতে পাচ্ছ? এটা কিন্তু তৃণমূল করেনি, যারা তোমার গভর্নমেন্ট নিচু তলার কালেকশন করে, তারা কালেকশন করে গভর্নমেন্টকে টাকাটা জমা দেয় না, কিছুটা দেয়, বাদ বাকিটা নিজেরা খেয়ে নেয়। কি জেলা চালাচ্ছ গো তুমি, এতদিন ধরে জেলায় আছো, হোয়াট ইউ আর ডুইং? আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেল, এত কিছু দিচ্ছি মানুষকে, অথচ কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি 10-এর 4টে থাপ্পড় মারতাম। মুখ্যমন্ত্রী বলেছেন, বিভিন্ন সময়তে বুঝেছেন, উদ্ভাবন করেছেন, রিয়েলাইজ করেছেন, বার্তাও দিয়েছেন, আমার দলের লোক হলে টেনে থাপ্পড় মারতাম, কিন্তু গুলি মারেন, নিজের দলের লোককে থাপ্পড় মারতেন, কিন্তু কলকাতার এই পশ্চিমবাংলার পুরসভাগুলোকে আপনার দলের লোকেরাই তো চালাচ্ছে। এবং আমাদের শুধু অবাক হয়েছিলাম যখন দেখলাম যে তাহিরপুর পুরসভাকে ডাকছেন না, এখন বুঝতে পারছি কেন ডাকেননি। পুরো আলোচনাটাই যেখানে তৃণমূলের পুরসভার কাউন্সিলর এবং পুরো বোর্ডের টাকা তোলা নিয়ে, আপনিও খুব ভালো করে জানেন যে তাহিরপুর পুরসভার টাকা তোলে না, ওদেরকে ডেকে ফালতু সময় নষ্ট করে লাভ নেই। যে পুরসভাগুলো বেআইনিভাবে টাকা তোলে তাদেরকেই আপনি ডেকেছেন, আপনার এই সিদ্ধান্তটা বুঝতে পেরেছি, এটা ভালো বলেছেন। তবে তার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখছি, আমি আসছি বিকাশ বাবু এবং বিভাগবোধ জনের কাছেই আসবো, 1 সেকেন্ড আসছি। এই মুহূর্তে নিউ টাউন থেকে যে খবর আসছে, চালাতে বলবো একবার। নিউ টাউনে বিক্ষোভের মুখে এনকেডি এর
আজকে উচ্ছেদ অভিযান চলছিল, গোটা কলকাতা শহরে চলেছে, কলকাতার বাইরেও চলেছে। আর এই মুহূর্তে খবর আসছে নিউ টাউন থেকে। নিউ টাউনে বিক্ষোভের মুখে এনকেডিএ কর্মীরা। উচ্ছেদ করতে এলে এনকেডিএ কর্মীদেরকে বাধা দেওয়া হয়, উচ্ছেদে বাধা দেন স্থানীয় ব্যবসায়ীরা। না জানিয়ে উচ্ছেদের অভিযোগ ব্যবসায়ীদের, বিক্ষোভের মুখে পড়ে ফিরে যান এনকেডিএর কর্মীরা। তারা আর উচ্ছেদ যে প্রসেস ছিল, যে কর্মসূচি ছিল, সেগুলো আর এগিয়ে নিয়ে যেতে পারেন না, তারা ফিরে যান এনকেডিএর কর্মীরা। কোনো কথা না বলে গাড়ি সরাতে, গাড়িটা একটা আমাদের দীর্ঘদিন ধরে লাগানো দোকান, এখানে একদিন তো না, আর 2-10 বছর করে খাচ্ছি এখানে। কোনো কিছু না বলে দোকান সরা, তার মানে একটু টাইম দিন, সরাচ্ছি, এবার মারধর শুরু। তার ভিতরে বলছি দিদি কি বলেছে যে রাস্তার আমাদের দোকানের খাবারগুলো রাস্তাকে ফেলে দিতে, না দিদি বলেছে যে দোকানগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে? দিদি বলেছে ফুটপাতে নতুন দোকান লাগবে না, আমাদের তো 20 বছরের দোকান, তা আমাদের দোকানগুলো কেন লাগবে না? আমাদের সবাইকে ভেঙে দিচ্ছে। দিদি বলেছে তো বাংলাদেশি যারা আছে, যারা বিহারি আছে, তাদেরকে তুলতে, যারা এখানে জমি দিয়েছে, যারা করেছে, তাদেরকে জমি তুলে দিতে বলেছে। আমাদের তো এখানে লোকাল, আমরা তো 20 বছর ধরে দোকান করতে পারছি। বিক্ষোভের মধ্যে এনকেডিএর কর্মীরা, এবং সেখানেও আমি শোনালাম তাদের বক্তব্য। তারা বলছেন যে দিদি যা বলেছেন তাই করছেন না কর্মীরা। কিছুক্ষণ আগে আমি শো শুরু করেছিলাম আজকে রাজা এবং রাজপেয়াদার গল্প দিয়ে, এনিওয়ে সেই গল্পটা রিপিট করছিলাম। আমি সরাসরি বিকাশবাবুর কাছে আসছি। বিকাশবাবু, এই যে দীর্ঘ জায়গা, দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ধরে কিছু কিছু ব্যবসায়ী বসে রয়েছেন, বারবার ধরে একই ঘটনা ঘটছে, আরও বেশি কোথাও বেড়েছে, সংখ্যা বেড়েছে, কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কদিন ধরে কিছুই জানতেন না? ফুটপাত দখল হোক বা জবরদখল হোক বা জমি নিয়ে হোক বা পুলিশ কি করে বা কাউন্সিলর কি করে, পুরসভা কি করে, আজকে এতদিন বাদে প্রথম জানতে পারলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রীর সম্মতি নিয়ে এসব হয়েছে, এবং মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর তার কাউন্সিলররা, তার ভাড়ার নেতারা সবাই মিলে এই ধরনের ব্যবস্থা করেছেন। তাদের একটা কাটমানির ব্যবস্থাও আছে। সুতরাং হঠাৎ মুখ্যমন্ত্রী ঘুম ভাঙল, তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে এখন তার বিশ্বাসযোগ্যতা ফেরাতে হবে। সেই বিশ্বাসযোগ্যতা ফেরাবার লক্ষ্যেই এইসব কাণ্ড কারখানা, আর কিছুই না। কারণ পুলিশ এত তৎপর হঠাৎ একদিন হয়ে গেল, এত বছরে পুলিশ তৎপর হয়নি। খুব ভালো, কতদিন ধরে রাখতে পারেন দেখুন। না, ইন দ্যাট কেস বিকাশবাবু, তাহলে কি মানে এইটুকু তো সদর্থক পদক্ষেপ দেখছেন আপনারা? মানে একজন মুখ্যমন্ত্রী, তিনি শুরু করেছেন প্রসেস, তিনি বলছেন, বার্তা দিচ্ছেন। অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বাম আমলে তো এরকম দেখতে পাওয়া যায়নি কখনো, যে মুখ্যমন্ত্রী বসে তিনি সরাসরি নিজের দলের সমালোচনা করছেন, তিনি কড়া বার্তা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট শুরু তো করেছেন, সাধুবাদ জানানো উচিত। অসভ্যতা করেছে। যারা পুরসভায় নির্বাচিত হয়ে আসেন তারাকে তৃতীয় স্তরের সরকারের প্রধান। আজকে মুখ্যমন্ত্রী সেই সমস্ত পুরসভার অন্যায় কাজের বিরুদ্ধে কোনো সরকারি নির্দেশনামা জারি করলেন না, তাদের ডেকে এসে ধমকালেন। তারা তার কাছে বৃত্তের মতো, কিন্তু সাংবিধানিক যে একটা সম্মান আছে সেই সম্মানকে তো রাখা উচিত। আজকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে পার্লামেন্ট হাউসে বসিয়ে ধমক টমক দেয় যে তোমার রাজ্যে এটা হচ্ছে, তোমার রাজ্যে ওটা হচ্ছে, তুমি জোর জবরদস্তি করছো, এটা কেমন দেখাবে? সেটা যেমন একটা অসভ্যতা, যেটা করলে মুখ্যমন্ত্রী চূড়ান্ত অসভ্যতা এবং নৈরাজ্য তৈরির একটা প্রবণতা মাত্র, এছাড়া কিছু। বেশ বেশ, অনেক ধন্যবাদ বিকাশবাবু। আমি সরাসরি বিমানদার কাছে আসছি। বিমানদা, এই যে দীর্ঘদিনের সমস্যা, এই একদিকে জবরদখল, একদিকে জমি দখল, একদিকে ফুটপাত দখল, এর কি সত্যি যদি সরকারের ইচ্ছে থাকতো অনেক আগের সলিউশন বার করা যেত না? না দেখো, আমি একটু অন্যরকমভাবে বলতে চাই। মুখ্যমন্ত্রী যখন আসেন, আসার পর তো আমরা সবাই জানি, চোখের সামনে আমাদের একটা তৈরি করা শিল্প সিঙ্গুর, তাকে ধ্বংসের মধ্যে দিয়ে এসেছিলেন। উনি ভেবেছিলেন বিরাট পশ্চিমবঙ্গের কাজ করেছেন, এবং এসে উনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন কি, আমি কলকাতায় যদি আসি, আমি একজন আরবান প্ল্যানারও বটে, যদি কলকাতাকে লন্ডনের মতো করবেন। কলকাতা ব্রিটিশ পিরিয়ডে বলা হতো দ্বিতীয় লন্ডন, সেকেন্ড
ইম্পর্টেন্ট সিটি ছিল ব্রিটিশ এম্পায়ার। এবং কলকাতা শহরে যে ঘটনাটা তারপরে স্বাধীনতার পরে যে ঘটেছিল, যে আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট ঘটেছিল, তারপরে একটা তার ধারা পাল্টাতে শুরু করে, বিশেষ করে লেফট ফ্রন্টের সময় একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কঠিন কাজ, হকার উচ্ছেদ কিংবা রাস্তা তৈরি করার সময় রাস্তার ধারে যারা আছে, আমি ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টেও চাকরি করেছি, যে আমরা জানি যে লোকাল এরিয়াতে কি করে একটা বাজার তৈরি করতে হয়, লোকাল এরিয়াতে কি করে একটা রাস্তা তৈরি করতে হয়। সেখানে দাঁড়িয়ে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট অপারেশন সানশাইন, আমি বিশেষ করে এই কারণে বলছি এটা 96-এর ঘটনা, এবং সেই সময় আমি ঘটনাচক্রে ম্যানচেস্টারে তখন প্ল্যানিংয়ের একটা বিষয় রিজেনারেট করা সিটিকে, এবং আমার খুব ভালো লাগছিল তখন সুভাষ চক্রবর্তী একটা হকারকেও উচ্ছেদ না করে তাদেরকে একটা জায়গা দিয়ে শহরটাকে একটা প্ল্যান জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন। আমি মনে করি কলকাতা শহরের শহরের আপনারা এটাও জানেন যে কলকাতা শহর হচ্ছে ওপেন এরিয়া সবচেয়ে কম, আমাদের ট্রান্সপোর্ট এরিয়াটা 6-7%। ট্রান্সপোর্ট এরিয়ার মধ্যে ফুটপাথকে আমরা ধরে নিই, সেই ফুটপাথ যদি হকারে ভর্তি হয়ে যায় তাহলে শহরটা আরও খারাপ হয়ে যায়। আপনি দেখবেন এই সময়, আপনি বিকাশটাকে বললেন না, বিকাশ ভট্টাচার্যকে আমি দেখেছিলাম যখন উনি মেয়র, উনি ওই অপারেশন সানশাইন থেকে শিক্ষা নিয়ে একটা পদ্ধতি করেছিলেন যে শহরের ফুটপাতে 1/3 হকার বসবে, 2/3 ফাঁকা থাকবে। কারণ কি? কারণ এটা বিভিন্ন সময় কোর্ট থেকে শুরু করে সকলে বলেছিল ফুটপাথটা হচ্ছে যারা পেডেস্ট্রিয়ান তাদের জন্য, এবং এই জায়গাটা, এবং আরও বলেছিলেন যে ইম্পর্টেন্ট যে জাংশন সেখান থেকে 50 ফুট 60 ফুট দূরে হকার বসবে না। এবারে দেখুন উনি আজকে 13 বছর পরে উনি চরম হতাশায় ভুগছেন, কারণ লন্ডন কিছু আলো ছাড়া কলকাতা শহরের সমস্ত পুকুর প্রায় বুঝিয়ে ফেলেছেন। সেটা আপনি বুঝতে পারছেন কি কারণে, যে কলকাতায় একটা ধ্বংসের মুখোমুখি আমরা। কিরকম? কলকাতায় আরবান হিট, যেটা আপনারা যে হিট আইল্যান্ড তৈরি হয়েছে, রাত্রিবেলার টেম্পারেচার যখন 38 ডিগ্রি কি 36 ডিগ্রি, দিনের বেলায়, তখন রাতের বেলায় হয়ে যাচ্ছে 31 ডিগ্রি 32 ডিগ্রি। কেন? কারণ অসংখ্য পুকুর বাজিয়ে বেআইনিভাবে বাড়ি তুলেছেন, মাটির নিচ থেকে জল অকারণে তুলেছেন। আর ঠিক তেমনি ফুটপাথটাকে পয়সা খাওয়ার, পার স্কোয়ার ফিটে যেমন জমি দখল হচ্ছে, তেমনি পার স্কোয়ার ফিটে ফুটপাথ বলছেন না, এই যে ফুটপাথ এখন শুধুমাত্র হকার উচ্ছেদ করে কোনোদিনই এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। তার শেষ সম্বল হচ্ছে ফুটপাথে সে সহকারী করে সারা পৃথিবীতে, তাকে একটা সুনির্দিষ্ট পথে না গিয়ে, একটা পরিকল্পনার মধ্যে শহরকে না নিয়ে হঠাৎ করে উনি বলে দিলেন আজকে উচ্ছেদ করতে হবে। এটা হয় নাকি? উচ্ছেদ করতে গেলে একটা পরিকল্পনা করতে হয়, এবং বিশেষ করে যারা হকার ইউনিয়ন আছে তাদেরকে তাদের রুটি রুজির সাথে যুক্ত, সেটাকে আনতে হবে একটা পরিকল্পনা। এই শহর আরো ধ্বংসের মধ্যে যাবে, মানুষের মধ্যে চরম হতাশা হবে। ফুটপাথবাসীরাও, ফুটপাতে যারা লোক রয়েছে, ফুটপাতে যারা হকিং করছে, তাদেরকে বোঝাতে হবে এই ফুটপাথ শুধু তাদের জন্য একদম শেষ। আমি এই জায়গা থেকে একদম বিমানবন্দর কথা সূত্র ধরেই বলবো যে কোনো রাজনীতি নয়, রাজনীতি বাদ দিয়েও একটা মোদ্দা কথা হচ্ছে, যদি সত্যি সত্যি কোনো সমাধান সূত্র বার করতে হতো তাহলে এইভাবে শুধুমাত্র বকা ঝকা বা ক্যামেরার সামনে নিজের দপ্তর বা 2-4জন মন্ত্রীকে কিছু কড়া কথা শুনিয়ে দিলাম তার মধ্যে দিয়ে বোধহয় নয়। তার জন্য আরো সুষ্ঠু পরিকল্পনার দরকার ছিল। অনেকটা দেরি হয়ে গেছে, এখন কি নেওয়া সম্ভব হবে জানি না। সময় শেষ, আপাতত বিতর্ক এখানেই শেষ করছি। ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।